হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী। লিখেছেন তাসনিয়া হোসাইন। বীর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। বীর আসতেই নিকতাকে সব কিছু খুলে বলে। আয়ুষ বসে আছে নিচে হাত বাঁধা, তার শরীর থেকে রক্ত ঝরছে, মেঝেতে টুপটাপ করে রক্ত পড়ছে, যেন সময় গুনছে মৃত্যুর। বীর আর এক মুহূর্ত দেরি না করে সামনে এগিয়ে আয়ুষের উপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাথারি মারতে থাকে তাকে, শক্ত গলায় বলে, কার লোক তুই? কে পাঠিয়েছে তোকে? প্রতিটা প্রশ্নের সাথে আঘাত করতে থাকে। আয়ুষের মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ে, নাক মুখ ফেটে গেছে, তবুও সে চুপ, একটা শব্দও না। এলিজার আত্মা কেঁপে ওঠে ভয়ে। আয়ুষের জন্য খারাপ লাগছে তার, কিন্তু তার থেকেও বেশি ভয় হচ্ছে সব কিছু সামনে চলে আসবে। বীর থামছে না, একটার পর একটা আঘাত, বারবার একই প্রশ্ন। এই ম্যাপ সে কীভাবে পেয়েছে? কে পাঠিয়েছে তাকে? ঠিক তখনই ঈশা নিচে নেমে আসে। বীর কোথায় গেছে খুঁজতে কাউন্সিলিং রুমের দিকে যেতে নিবে, কিন্তু বাইরের শব্দ শুনে তার পা থেমে যায়। মেন ডোরের দিকে এগিয়ে যায় ঈশায়া। দরজার কাছে পা রাখতেই তার চোখের সামনে ভেসে ওঠে অপ্রত্যাশিত একটা ঘটনা। চোখের সামনে যা দেখে ঈশার পুরো দুনিয়া উল্টে যায়। এরকম কিছু সে দুঃস্বপ্নেও কল্পনা করেনি। চারপাশে অসংখ্য গার্ড, সবার হাতে অস্ত্র, যেন কোনো সিনেমার কাহিনী। কই, দিনেও তো ঈশা এই জায়গায় এসেছিল, একেবারে খালি ছিল। সব জায়গা এখন এমন কেন? ঈশা আরও সামনে যায়, কি হচ্ছে এখানে স্পষ্ট দেখার জন্য। মাঝখানে একজন লোকের হাত বাঁধা, সারা শরীর রক্তে ভেজা, আর ভিড় অনবরত তাকে মেরে যাচ্ছে। বুকের ভেতর দম আটকে আসে। বীর হঠাৎ হাতে থাকা স্টিকটা ফেলে দেয়, লম্বা একটা শ্বাস নেয়। তার গলায় ভয়ঙ্কর ঠান্ডা স্বর। শেষবার জিজ্ঞেস করছিল, বল তোকে কে পাঠিয়েছে? এই ম্যাপটা তুই কিভাবে পেয়েছিস? একটু থেমে আবারও বললে আমি তোকে ছেড়ে দেব। এটাই শেষ সুযোগ। নিজের প্রাণ বাঁচাতে চাইলে বলে দে। আয়ুষ তখনও চুপ, একটা শব্দও করে না, কারণ সে ভালো করেই জানে সত্যটা বললেও তাকে ছেড়ে দেবে না বীর। বীর কতটা ভয়ঙ্কর সেটা মাফিয়া জগতের সবাই খুব ভালো করেই জানে। আর সত্য বললে এলিজাও বিপদে পড়বে, তাদের কাজটা সম্পূর্ণ হবে না। তাই আয়ুষ চুপ করেই থাকে। বীরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে রিভলভার বের করে, কিন্তু আয়ুষের কোনো পরিবর্তন আসে না। সে প্রস্তুত, এটা ভেবে সে জানে, তাই মেনে নিয়েছে তার ভাগ্য। বীর প্রথম গুলি করে আয়ুষের ডান পায়ে। গুলির শব্দের চারপাশ কেঁপে ওঠে, আয়ুষের চিৎকার ভেসে ওঠে। ঈশা মুখ চেপে ধরে, নিজের মুখ থেকে বেরিয়ে আসা চিৎকারটা গিলে নেয়। চোখ ফেটে পানি পড়ছে তার। তার তার স্বামী, তার ভালোবাসার মানুষের এই রূপ সে সহ্য করতে পারছে না। বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে ঈশার। বীর দ্বিতীয়বার ট্রিগার টানে, বাম পায়ে গুলি করে। আয়ুষ লুটিয়ে পড়ে যায়। ঈশা এই বীভৎস দৃশ্য দেখে পিছিয়ে যায়, কিন্তু গার্ডরা আয়ুষকে ধরে আবার দাঁড় করায়। তার মাথা একপাশে ঢলে পড়ে, চিৎকার করতে করতে শরীরের শক্তি ফুরিয়ে এসেছে তার। বীর আবারও বলে, বল কিভাবে পেয়েছিস ম্যাপটা? কে পাঠিয়েছে তোকে এখানে? আয়ুষ নীরব। বীর কিছুক্ষণ শিকারীর দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে, তারপর সামনে হাত বাড়ায়। এন্ড্রিকো বীরের হাতে একটা ধারালো তলোয়ার তুলে দেয়। গার্ডরা আয়ুষকে হাঁটু ভেঙে বসিয়ে দেয়। বীর ধীরে ধীরে এগিয়ে যায়। ঈশা উনার মুখ চেপে ধরে, মাথা ঘুরছে তার। এত বর্বরতা সে সহ্য করতে পারছে না, তার বুক কাঁপছে। বীর কি করতে যাচ্ছে এটা ভেবে। বীর হিংস্র চোখে আয়ুষের সামনে দাঁড়িয়ে তলোয়ারটা তার ডান হাতে চালিয়ে দেয়। বীর দাঁড়িয়ে দেখে আয়ুষের গলা কাটা মুরগির মতো ছটফট, আর তারপর বীর তলোয়ারটা আয়ুষের গলা বরাবর ঠেসে ধরে। এক মুহূর্ত, আর তারপর এক ঝটকায় তলোয়ার ঢুকে যায়। রক্ত ছিটকে এসে পড়ে বীরের মুখে, শরীরে। মুহূর্তে আয়ুষের শরীর নিথর হয়ে পড়ে যায়। এতক্ষণ পর্যন্ত সহ্য করলেও এই দৃশ্য দেখে ঈশার মুখ থেকে অস্ফুটে গুঙানির শব্দ বেরিয়ে আসে। পা পিছিয়ে যায়, ধাক্কা খায় কিছু একটার সাথে। হঠাৎ শব্দে বীর পিছনে ফিরে তাকায়। বীরের চোখ তার দিকে পড়তেই ঈশা আটকে ওঠে। এতক্ষণ সে বীরের শুধু পিছন দিকটাই দেখেছিল।
কিন্তু সামনে ফিরতেই রক্তে মাখামাখি সেই মুখ দেখে ঈশার শরীর ঝাঁকি দিয়ে ওঠে। বীরের হাতে ধরা তলোয়ার, রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, তার সাদা টি শার্ট রক্তে লাল হয়ে আছে। ভয় আর ঘৃণায় ঈশার শরীর কেঁপে কেঁপে উঠছে বারবার, বুকের ভিতরটা হিম হয়ে আসে। এই মুহূর্তে ঈশাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে বীর নিজে স্তব্ধ হয়ে যায়। তার হাত থেকে তলোয়ারটা পড়ে যায় নিচে, ধাতব শব্দে মেঝেতে আছড়ে পড়ে। বীর বাকরুদ্ধ। এই পরিস্থিতি সে কিভাবে সামলাবে, ঈশাকে কি বলবে, কিছুই বুঝে উঠতে পারে না। বীর ঈশার দিকে এক পা এগোতেই ঈশা পিছিয়ে যায়। পিছাতে পিছাতে সে হাত তুলে না বোঝায়, তার কাছে না আসতে বলে। চোখে আতঙ্ক, শরীর কাঁপছে। ঈশা পিছাতে থাকে কিন্তু বীর থামে না, সে সামনে এগোয়। বীরকে নিজের দিকে আসতে দেখে ঈশার মাথার ভেতর সব এলোমেলো হয়ে যায়। কি করবে সে বুঝতে পারে না। হঠাৎ সে ঘুরে দৌড় দেয় সোজা উপরের দিকে, নিজের রুমের দিকে। ঈশাকে এভাবে দৌড়াতে দেখে বীরও এক মুহূর্ত দেরি করে না, সে তার পিছু পিছু যায়। প্যালেসের করিডোরে তখন শুধু দৌড়ের শব্দ। একজন ভয় থেকে পালাচ্ছে, আর একজন সব হারানোর আতঙ্ক নিয়ে তাকে ধরে রাখতে ছুটছে। বীর দ্রুত ছুটে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে ঈশার পেট জড়িয়ে ধরে। মাটি থেকে শূন্যে উঠে যায় ঈশার পা। বীর তাকে জাপটে ধরে, কিন্তু ঈশা চিৎকার করতে থাকে। তার চিৎকারে ভয়, আতঙ্ক, ঘৃণা সব একসাথে মিশে আছে। ঈশা নিজের সর্বশক্তি দিয়ে ছাড়ানোর চেষ্টা করে বীরকে। দুহাত ছটফট করছে, শরীর মুচড়াচ্ছে, যেন বাঁচার শেষ চেষ্টা। বীর ঈশাকে ঠিক মতো ধরে রাখতে পারছে না। ঈশার শরীরে যেন আজ অদ্ভুত এক শক্তির ভর করেছে। বীর ঈশাকে শক্ত করে ধরে তার দিকে ফিরায়, কিন্তু ঈশা বীরের হাতে শক্ত করে কামড়ে ধরে। অপ্রস্তুত বীর ব্যথায় হাত ঢিলে করতে ঈশা নিজেকে ছাড়িয়ে আবারও দৌড় দেয় তার রুমের দিকে। বীর হাত ঝাড়া মারে, চোখে ঝলসে ওঠে রাগ আর অস্থিরতা। সে আবারও ছুটে যায় তাকে ধরতে। ঈশা দ্রুত তার রুমের দিকে যায়। এই মুহূর্তে মাথা কাজ করছে না তার। কতবার হোঁচট খেয়েছে পিছন ফিরে বীরকে দেখতে। আরও ভয়ে কুঁকড়ে যাচ্ছে ঈশা। যে রুমে ঢুকে দরজা বন্ধ করতে নেয়, ততক্ষণে বীর এক হাত দিয়ে দরজাটা আটকে ধরে। ঈশা নিজের সর্বশক্তি লাগায় দরজা বন্ধ করার জন্য। তার হাত কাঁপছে, নিঃশ্বাস কাঁপছে, তবুও সে ঠেলে যাচ্ছে। এদিকে বীরের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ঈশার এমন কাজে। বারবার তার থেকে পালানোর চেষ্টা। বীর জোরে দরজা এক ধাক্কা দেয়। ধাক্কার চাপে ঈশা ছিটকে পড়ে যায় মেঝেতে। বীর ভেতরে ঢুকে ঈশা নিচে বসে পিছন দিয়ে পিছাতে থাকে। তার চোখ স্থির, চোখে অস্পষ্টভাবে কি যেন বিড়বিড় করছে ভাঙা শব্দ। বীর এগিয়ে এসে শক্ত হাতে ঈশার বাহু ধরে টেনে তোলে। ঈশা অস্ফুটে বলে, আমাকে ছোবেন না, আমাকে ধরবেন না, আমাকে ছেড়ে দিন, দয়া করুন। তার কণ্ঠে ভয়, এ যেন সে বীরকে নয়, একটা হিংস্র দানবকে দেখেছে সামনে। ঈশার মুখে এমন কথা বীরের সহ্য হয় না। বীর আচমকা ঈশাকে বুকে টেনে নেয়, আদরে হাতে ঈশার পিঠে হাত বোলাতে থাকে। তার কণ্ঠ নরম, অস্বাভাবিক নরম। কিছু হয়নি, রিল্যাক্স, কিচ্ছু হয়নি, কিছু দেখোনি তুমি। ঈশায়া বীরকে ছাড়ানোর চেষ্টা করে, তার হাত বুকের উপর ঠেলে দেয়, শরীর শক্ত করে নেয়, তবুও পারে না। বীর শক্ত হাতে তাকে বুকে জড়িয়ে ধরে আছে, তার পিঠে হাত বুলিয়ে যাচ্ছে বারবার, ধীরে, যেন শিশুকে শান্ত করছে, যেন ঈশাকে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু ঈশার ছটফট থামছে না। বীরের শার্টে এখনো শুকায়নি আয়ুষের রক্ত, আর সেই রক্তের গন্ধই ঈশার শ্বাস আটকে দিচ্ছে। ঈশার শরীরও লেপ্টে যায় রক্তে। বীর বারবার ঈশাকে বোঝানোর চেষ্টা করে, তার কণ্ঠ নরম, ঠান্ডা, আদরে, কিন্তু সেই শব্দগুলো ঈশার কানে পৌঁছাচ্ছে না। ঈশা এখনো কোনো কিছু শোনার মতো পরিস্থিতিতে নেই। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তার চোখ দুটো ফাঁকা, নিঃশ্বাস অগোছালো। ঈশা ছটফট করেই যাচ্ছে, হাত দিয়ে ঠেলে, শরীর মোচড় দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে।
কিন্তু তাকে ছাড়ে না, একেবারে শক্ত করে বুকের মধ্যে আটকে রেখেছে। তার বাহু যেন লোহার বাঁধন। সে ঝাপটাতে চাইলে সে ঈশাকে কিছুতেই ছাড়বে না, আর সে না চাইলে ছাড়ানোর ক্ষমতা কারণ নেই। এটাই ঈশার জায়গা, এটাই তার ঠিকানা। বীর ফিসফিস করে বলতে থাকে, শান্ত হও, আমি আছি, কিচ্ছু হয়নি। কিন্তু এই আশ্বাসগুলো এখন ঈশার কাছে নিষ্ঠুর শোনায়। ঈশা চিৎকার করতে করতে একসময় কণ্ঠ ভেঙে ফেলে, শক্তি ফুরিয়ে আসে তার। ঈশার চিৎকার ধীরে ধীরে কাঁপা নিঃশ্বাসে বদলে যায়। ছটফট করতে করতে একসময় সে নেতিয়ে পড়ে, তার শরীর ঢিলে হয়ে আসে, হাতের শক্তি কমে যায়, মাথা হেলে পড়ে বীরের বুকে। বীর এতক্ষণ ধরে এই সময়টারই অপেক্ষা করছিল। ঈশাকে এটাই বোঝাতে চেয়েছে তার কাছ থেকে কখনো সে দূরে যেতে পারবে না। দূরে যাওয়ার চেষ্টা করাই ভুল, এতে শুধু সময় আর শান্তি দুইটাই নষ্ট। ঈশা শান্ত হতেই বীর তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, তারপর এক ঝটকায় তাকে কোলে তুলে নেয়। ঈশার মাথা তার কাঁধে হেলে থাকে, চোখ আধ খোলা, নিঃশ্বাস কাঁপা। বীর ঈশাকে কোলে করে ওয়াশরুমে ঢুকে পড়ে। চারপাশে নীরবতা, শুধু হালকা আলো আর টাইলসের ঠান্ডা স্পর্শ। বীর ঈশাকে ধীরে বাথটাবের ভেতর বসিয়ে দেয়, তারপর পানি ছাড়ে। বাথটাব ভরতে থাকে ধীরে ধীরে। শরীরে পানির প্রথম ছোঁয়াতেই ঈশা আবার ছটফট করে ওঠে, যেতে চায়। আচমকা সেই প্রতিক্রিয়ায় বীর তাকে শক্ত করে ধরে ফেলে। কোনো কথা নেই, কোনো ব্যাখ্যাও নেই। বীর ঈশার মুখের খুব কাছে ঝুঁকে পড়ে, মুহূর্তের মধ্যেই তার অধরে অধর ডোবায়। বীরের সিক্ত অধৈর্যরা গভীর মত্ততায় ঈশার অধৈর্যকল শুষে নিতে থাকে। ঈশা বীরের গলা খামচে ধরে, আঙুলগুলো কাঁপছে তার। ঈশার ঠোঁটে সেই মুহূর্তে সম্পূর্ণ ডুবে থাকতে থাকতে বীর নিজেই বাথটাবের ভেতরে নেমে আসে। পানির ভেতর দুজনের শরীর, ঠান্ডা পানি আর উত্তপ্ত স্পর্শে অদ্ভুত ঘর্ষণ। বীরের বেসামাল স্পর্শে ঈশার দম বন্ধ হয়ে আসতে থাকে, বুক ওঠানামা করে দ্রুত, তার চোখ ঝাপসা হয়ে আসে। কিন্তু বীর নির্বিকার, তার চোখে কোনো দ্বিধা নেই, কোনো থামার ইঙ্গিত নেই। সে পুরোপুরি ঈশাতে মত্ত। বীর যেন ঈশার মন মস্তিষ্ক থেকে একটু আগের সব কিছু মুছে দিতে চাইছে। ভয়, যন্ত্রণা, প্রতিরোধে সময় গড়িয়ে যায়। অতিরিক্ত ঠান্ডায় ঈশার শরীর ফ্যাকাশে হয়ে ওঠে। দীর্ঘক্ষণ পানিতে ভেজার কারণেই এমন হয়েছে। বীর ঈশার শরীর একটি বাথরোব জড়িয়ে দেয়, সাবধানে তাকে কোলে তুলে নেয়। ঈশার লম্বা ভেজা চুল টাওয়ালে জড়ানো। বীর ঈশাকে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, ঈশাকে আলগোছে বসিয়ে দেয় বিছানায়। শরীরটা সেখানে আছে, কিন্তু ঈশার মন যেন বহু আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে। মাথার ভেতর পুরো শূন্যতা, একটা চিন্তাও ধরা দিচ্ছে না। কি করবে, কি বলা উচিত, এমনকি শরীর নড়াচড়ার শক্তিটুকুও নেই। সে বোবা হয়ে বসে আছে। পেটের ভিতর চিনচিন করে ব্যথা উঠছে। অস্বস্তিটা অচেনা নয়, তবুও ভয় ধরিয়ে দেয়। প্রেগনেন্সির এই শুরুর সময়ই কি এমন হয়? পেটের নিচের দিকটা অবশ হয়ে আসছে। এতটা ব্যথা কেন হচ্ছে? বীর মেডিসিনের বক্স খুলে দেয়, একটা স্লিপিং পিল তুলে নেয়, তারপর বক্সটা আবার ড্রয়ারে ঢুকিয়ে দেয়, লক করে দেয়। ঘরের ভেতর কেমন যেন আজ অস্বাভাবিক নীরবতা। বীর এক গ্লাস পানি নিয়ে আসে, ঈশার সামনের নিচে বসে পড়ে। গ্লাস আর ওষুধটা এগিয়ে দেয় ঈশার দিকে, কিন্তু ঈশা তাকায় না পর্যন্ত। বীরের ঠোঁটের কোণে তখন অদ্ভুত ভয়ঙ্কর হাসির রেখা ফুটে ওঠে, যেটা শান্ত কিন্তু হিংস্র। সে গ্লাসটা পাশে রেখে দেয়, তারপর হঠাৎ করেই ঈশার মুখ শক্ত করে চেপে ধরে। কোনো সুযোগ না দিয়েই জোর করে ওষুধটা তার মুখে ঢুকিয়ে দেয়, এরপর জোর করে পানি ঢালে। ঈশার মুখ সে ধরে রাখে ততক্ষণ যতক্ষণ না নিশ্চিত হয় ওষুধটা সে গিলে ফেলেছে। ওষুধটা খাওয়া শেষ হতে বীর যেন একটু শান্ত হয়, কিন্তু সেই শান্তির নিচে জমে আছে ভয়ানক রাগ। বীর জানে ঈশা যদি তার সাথে মিথ্যাচার না করত, তাহলে সে এতটা ডিসপারেট হতো না। সে তো এমন কিছু চায়নি, কিন্তু মিথ্যা কোনো কালেই তার পছন্দ না। বীর নিজেকে বোঝায়,
আজ যা করেছে এর সম্পূর্ণ দায় ঈশার। বাইরে ঘটনা নিয়ে বীর কোনো আবেগ নেই, এগুলো তার কাছে কিছুই না। হ্যাঁ, ঈশাকে সামলাতে একটু বেগ পেতে হবে, ওটাও ব্যাপার না, সে সব কিছুই পারবে। ঈশার মুখটা কেমন ছোট ফ্যাকাশ হয়ে আছে, ঠোঁট কাঁপছে। এই দৃশ্যটা বীরের ভেতরে অদ্ভুত কিছু একটা নাড়া দেয়। এতটা নিস্তেজ কেন লাগছে? বীর তাকিয়ে থাকে ঈশার দিকে অসম্ভব এক মায়া নিয়ে। বিকৃত হলেও মায়া তো মায়াই। বীর বিছানার মাঝ বরাবর একটা বালিশ টেনে আনে, তারপর ঈশাকে তুলে খুব যত্ন করে শুইয়ে দেয়। পাশে বালিশ দেয় যেন শরীরটা একদিকে গড়িয়ে না যায়। দুটো মোটা কমফোর্টার দিয়ে ঢেকে দেয় তার ছোট্ট নাজুক শরীরটা, যার ঠান্ডা এখন তীর তীর করে কাঁপছে। ঘুমের ঔষধ ধীরে ধীরে কাজ করতে শুরু করে। বীর ঈশার ঠোঁটের কাটা জায়গায় আলতো করে হাত বুলিয়ে দেয়। শরীরের আরও কয়েক জায়গায় তার স্পর্শের দাগ আরও গাঢ় ফুটে আছে, সেগুলো চোখে পড়ে। বীর ঈশার গালে আঙুল ডুবিয়ে নিচু গলায় বলে, কেন বললি তুই অসুস্থ? আমাকে দূরে রাখার জন্য? এখন ভালো লাগছে? কলিজা খুব বড় হয়ে গেছে, তাই না? তার কণ্ঠস্বর ঠান্ডা কিন্তু হুমকি স্পষ্ট। আমার সাথে মিথ্যাচার করবি না, না হলে নেক্সট টাইম এর থেকেও খারাপ কিছু হবে। ঈশার চোখ ধীরে ধীরে বুঝে আসে। চেতনা ঝাপসা হয়ে গেল মনের ভেতর, সে একটাই কথা বারবার আওড়ায়, আমি কখন আপনাকে এই নতুন অস্তিত্বের কথা জানতে দেব না। যে নির্দ্বিধায় মানুষকে শেষ করতে পারে, তার আমার অংশ এই ছোট প্রাণের কথা জানার কোনো অধিকার নেই। শেষমেশ ঈশার চোখ পুরোপুরি বন্ধ হয়ে আসে। বীর নিচু স্বরে বলে, ঘুমাও, এর জবাব তুমি কাল দিবে, উত্তর তো আমার চাই। বলে সে ঈশার গালে আলতো চুমুকে উঠে দাঁড়ায়। কোমরে জড়ানো সাদা টাওয়াল। বীর ট্রাউজার আর নতুন একটা টি শার্ট পরে বেরিয়ে যাওয়ার আগে আবারও একবার ঈশার ঘুমন্ত মুখটার দিকে তাকায়। সে নিজেও জানে না এর পরের পরিস্থিতি কিভাবে সামলাবে, কিন্তু এটুকু জানে যেভাবে হোক ঈশাকে সামলাতেই হবে। বীর রুম থেকে বেরিয়ে যায়, দরজাটা বাইরে থেকে লক করে, তারপর নিচে নেমে আসে। তার কাজ আছে, এই রহস্যের সমাধান তাকে খুব দ্রুত বের করতে হবে।